আসসালামু আলাইকুম। আমি শাফিন আহমেদ, পড়াশোনা করছি সরকারি কেশবচন্দ্র কলেজ এবং এইচএসসি ব্যাচ 25। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং ক্লাস শুরু হওয়ার আগেই বোর্ডে হয়তো লেখা দেখেছো কমপ্লেক্স নাম্বার। সো আজকে আমরা ম্যাথমেটিক্সের দ্বিতীয় পত্রের কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা এই অধ্যায়টা নিয়ে একটু টুকটাক আলোচনা করব। তাহলে চলো শুরু করে দিই। জটিল সংখ্যা সম্পর্কে আমরা কম বেশি সকলেই ধারণা রাখি যে কোনো রুটের মধ্যে যদি নেগেটিভ নাম্বার ঢুকে যায় সেটাকে আমরা জটিল সংখ্যা বলি। তো প্রথমে আমরা দেখি যে এই কমপ্লেক্স নাম্বার বা জটিল সংখ্যা এটার উৎপত্তিটা কিভাবে বা এটা কোথা থেকে মানুষ এর ধারণা পেল। আমরা যদি প্রথমে দেখি যে সংখ্যা কিন্তু প্রথমে ছিল শুধুমাত্র বাস্তব সংখ্যা, অর্থাৎ সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাস্তব সংখ্যা এবং আরেকটা হচ্ছে জটিল সংখ্যা। তো বাস্তব সংখ্যাটা আমরা যদি একটা দ্বিঘাতী সমীকরণ লিখি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান 0, তো এটাতে আমরা সলভ করি কিভাবে? আমরা জানি যে এক্স এর ভ্যালুটা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এখানে আমরা যে কোনো ধরনের একটা দ্বিঘাত সমীকরণ কি সলভ করতে পারবো। তো টোটালি নাম্বারকে যত ভাগে ভাগ করা যায় তার মধ্যে একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, আর একটা হচ্ছে রিয়েল নাম্বার। তো নাম্বারকে নর্মালি এই তিনটা স্টেপে আমি ভাগ করতে পারি, কিন্তু যদি আমি রুটের মধ্যে 1 লিখি এটা কিন্তু আসলে রুটের মধ্যে নেগেটিভ, সো এটাকে আমরা আই দিয়ে পরিচিত করতে পারি। সো এই আই ফর ইমাজিনারি বা কাল্পনিক বোঝায়। সো বলা যায় যে জটিল সংখ্যার অ্যাকচুয়ালি উৎপত্তিটা এইভাবেই যে আমি যদি রুট ওভার -1 to 1 লিখি তাহলে এটাকে আমি লিখতে পারি 11 রুট ওভার -1। সো রুট ওভার -1 এর পরিবর্তে আমি 11 আইটা লিখতে পারি। সো এখানে অ্যাকচুয়ালি এই জিনিসটা হচ্ছে কাল্পনিক নাম্বার বা কাল্পনিক সংখ্যা। তাহলে একটা জটিল সংখ্যা যদি আমি এক্সাম্পল দিই যে 2 + 3i, এটা হচ্ছে একটা জটিল সংখ্যা। তো তাহলে আমরা কি বলতে পারি যে অ্যাকচুয়ালি একটা জটিল সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা মিলে কিন্তু একটা জটিল সংখ্যা হচ্ছে। সো তার মানে কি এই জিনিসটাকে আমরা বলতে পারি যে এটা একটা জটিল সংখ্যা। এখন যদি আমরা বলি যে কাল্পনিক সংখ্যার ভিত্তিটা কি, কাল্পনিক সংখ্যার ভিত্তিটাই হচ্ছে আই, অর্থাৎ আই সমান সমান আমরা লিখতে পারি রুট ওভার -1। এখন আমরা জানি যে রুটের মধ্যে কোনো নেগেটিভ নাম্বার হলে সেটা কোনো রিয়েল নাম্বারের মধ্যে পড়ে না, সো এটার জন্য এটা কমপ্লেক্স নাম্বারের অন্তর্গত হয়। সো আমি যদি এখন লিখি যে রুট ওভার -46, সো এটাকে আমি লিখতে পারি যে 46 ইন্টু -1। সো আমি রুট ওভার 46 আই। সো এই ক্ষেত্রে বলা যায় যে কাল্পনিক সংখ্যার ভিত্তি হচ্ছে আই। তো আমি যদি 3i বলি, এখানে 3টা কিন্তু বাস্তব সংখ্যা, 3 হচ্ছে একটি বাস্তব সংখ্যা। সো i সমান সমান যদি আমি লিখতে পারি রুট ওভার -1, সো আমি i স্কয়ার সমান সমান লিখতে পারি না -1। তো তার মানে কি আমরা যদি কয়েকটা এরকম জটিল সংখ্যার উদাহরণ দেখি বলতে পারি 2i, 4i, -7i, √3i। তো পরিশেষে বলা যায় যে কাল্পনিক সংখ্যার ভিত্তিটাই হচ্ছে i। তো আশা করি মোটামুটি i জিনিসটা কি বোঝায় এটা সম্পর্কে আমরা একটা ধারণা পেয়ে গেছি। তো এবার আমরা আসি জটিল সংখ্যার মূল পর্বে। তো জটিল সংখ্যা বলতে আমরা কি বুঝেছি যে বাস্তব সংখ্যা এবং একটা কাল্পনিক সংখ্যা মিলেই কিন্তু একটা জটিল সংখ্যা হয়। তো আমরা কি লিখতে পারি যে জটিল সংখ্যা, এটা কিন্তু আমরা লিখতে পারি যে বাস্তব যোগ
কাল্পনিক। তো বাস্তব এবং কাল্পনিক এই দুইটা মিলে কিন্তু একটা জটিল সংখ্যা হয়। তো আমি যদি বলি যে 2 প্লাস 3i, তো এটা সমান সমান আমি জেড লিখতে পারি, অর্থাৎ জটিল সংখ্যা এই জিনিসটাকে আমি কি জেড দ্বারা সূচিত করতে পারি। তো এখন এই জটিল সংখ্যাটাকে আমরা বুঝলাম যে হ্যাঁ এটা একটা কাল্পনিক নাম্বার বা এটা একটা অবাস্তব নাম্বার, বা বাস্তব এবং অবাস্তব নাম্বারের যোগফলই হচ্ছে একটা জটিল সংখ্যা। এখন আমরা ছোটবেলায় সংখ্যা রেখা চিনেছি, তো সংখ্যা রেখাতে তো আমি যদি 0 থেকে ডানে যেতে থাকি তাহলে আমি পজিটিভ নাম্বার পাই, বা 0 থেকে আমি যদি বামে যেতে থাকি তাহলে আমি নেগেটিভ নাম্বার পাই। এইদিকে যদি যাই +1 +2 মাঝখানে 0, এইদিকে গেলে পাই -1 -2। সেখানে কি জটিল সংখ্যার অবস্থানটা কোথায়? হ্যাঁ আমরা যদি জটিল সংখ্যাকে বা আমরা যদি এই ইমাজিনারি নাম্বারটাকে একটা সংখ্যা হিসাবেই পরিচিত করি, তাহলে এর তো আমাদের সংখ্যা রেখা একটা অবস্থান দেওয়া অবশ্যই প্রয়োজন, কিন্তু কোথায় আমরা দিব? তাহলে চলো আমরা সংখ্যা রেখা জটিল সংখ্যার অবস্থান সম্পর্কে আলোচনা করি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমার পিছনে কিন্তু একটা গ্রাফ আঁকানো আছে। তো গ্রাফে আমি যদি এদিকে যাই এটা x অক্ষ, এদিকে গেলে এটা y অক্ষ, আর এদিকে তো -x, এদিকে -y। তো আমি যদি x অক্ষের দিকে যাই তাহলে কিন্তু আমি পজিটিভ রিয়েল নাম্বারগুলো পাবো, এবং আমি যদি -x অক্ষের দিকে যাই তাহলে আমি কিন্তু নেগেটিভ রিয়েল নাম্বারগুলো পাবো। কিন্তু এখানে কাল্পনিক সংখ্যার অবস্থানটা কোথায়? কাল্পনিক সংখ্যার অবস্থানটা হচ্ছে এই y অক্ষে। সো এই y অক্ষে যেসব সংখ্যার অবস্থান সেগুলোকে আমরা বলতে পারি কাল্পনিক সংখ্যা। তাহলে আমরা যদি একটা পজিটিভ নাম্বারকে 180 দ্বারা গুণ করি, অর্থাৎ আমি যদি এখানে 2 আছে, 2 কে যদি আমি 180 দ্বারা গুণ করি তাহলে কিন্তু এটা নেগেটিভ 2 হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমি যদি কাল্পনিক সংখ্যায় পৌঁছাতে চাই তার মানে সেই সংখ্যাটা 90 ডিগ্রি ঘুরে যায়। সো আমি যদি এখন বলি যে 2i, সো এই 2i এর মধ্যে কিন্তু আমি পাচ্ছি 2 ইনটু i। তো আমরা কি জানি যে i² = -1। সো এখানে যে 2 এটা কিন্তু অ্যাকচুয়ালি 0 ডিগ্রি ঘুরতেছে, বিকজ 2 কিন্তু আমার 2 তেই আছে, সো এখানে তো চেঞ্জ হয়ে কোথাও যাওয়ার দরকার নাই। আর আমরা i এর ক্ষেত্রে কেবলই জানলাম যে এটা 90 ডিগ্রি ঘুরে যায় যদি সেটা কাল্পনিক সংখ্যা হয়। সো আমরা i এর ক্ষেত্রে কি জানি যে এটা +90 ডিগ্রি ঘুরে যায়। তাহলে এখন এইটার গ্রাফ হবে 0 ডিগ্রি 2 তে গেল এবং 90 ডিগ্রি। তো তার মানে বলা যায় যে এটা যদি 1 হয় এটা তার মানে +2i। সেম একই ভাবে আমি যদি এখন -2i এটার অবস্থান কোথায়, সো তার মানে কি প্রথমে 2 এর জন্য তো 0 ডিগ্রি, বাট নেগেটিভের জন্য নিচের দিকে গেল 2 ঘর, সো এটাকে বলা যায় -2i। তো এখন মাইনাসে মাইনাসে কেন প্লাস হয় এই কোশ্চেনটার আনসার আমরা এখান থেকে পেয়ে যেতে পারি। সো তুমি যদি একটা 3-এর আগে তুমি যদি একটা নেগেটিভ লেখো, সো তার মানে কি 3 এর সাথে কিন্তু 180 ডিগ্রি 3টা ঘুরে গেল। সো 180 ডিগ্রি যদি ঘুরে যায় -3 চলে আসলো। তুমি যদি এটাকে আবার আরেকটা নেগেটিভ 1 দ্বারা গুণ করো, সো তার মানে এটা কিন্তু আবার 180 ডিগ্রি ঘুরে গেল। সো তার মানে কি এটা কিন্তু সেই 3ই হয়ে গেল। সো তার মানে বলা যাচ্ছে যে মাইনাসে মাইনাসে এই জন্য প্লাস হয়। সো আমরা জটিল সংখ্যার এই কনসেপ্ট থেকে এটাও জেনে নিলাম যে কিভাবে মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে। তো আমরা একটা জিনিস মনে রাখবো যে কোথাও যদি -1 থাকে এটার মানে সেটা 180 ডিগ্রি ঘুরছে, এবং কোথাও যদি i² থাকে এটার মানেও 180 ডিগ্রি ঘুরছে। কিভাবে? কারণ আমরা জানি যে একটা i তে যদি 90 ডিগ্রি যায়, সো আরেকটা i তে আরো 90 ডিগ্রি যাবে 180 ডিগ্রি। তো সেম একইভাবে আমরা আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে যে যদি দুইটা i যায়, যদি দুইটি i হয় তাহলেও কিন্তু 180 ডিগ্রি ঘুরবে, কিন্তু যদি একটি i হয় তাহলে কিন্তু ঘুরবে 90 ডিগ্রি। সো এই চারটা ইনফরমেশন তুমি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু তোমার কাছে এই সংখ্যা রেখার মধ্যে জটিল সংখ্যা রেখা নিয়ে কোনো প্যাচ লাগার কথা না। তো আমরা তো দেখলাম যে নতুন একটা সংখ্যা রেখা অর্থাৎ জটিল সংখ্যার সংখ্যা রেখার অবস্থানটা কিভাবে। তাহলে চলো আমরা এবার নিজেরা একটু চেষ্টা করে দেখি, কয়েকটা এক্সাম্পল দিয়ে একটু দেখি। আমরা তো জানি যে এক্স অক্ষের দিকে এটা বাস্তব এবং ওয়াই অক্ষে এটা কাল্পনিক। সো এক্স অক্ষে বাস্তব, ওয়াই অক্ষে কাল্পনিক। তো এখন আমি যদি তোমাকে বলি 2 + 3i এটার অবস্থান কোথায়, সেটা মানে হচ্ছে দুইটা যেহেতু বাস্তব একটা সংখ্যা, সো আমি প্রথমে 1 ঘর 2 ঘর যাবো বাস্তব দিকে, তারপরে 3i এটা কিন্তু একটা
জটিল সংখ্যার মধ্যে পড়ে, তাহলে আমরা 3 ঘর যাব কাল্পনিক দিকে, 1 2 3। সো আমি যদি মূল বিন্দু থেকে এই পর্যন্ত যাই, এটাই কিন্তু হচ্ছে আমার সেই পয়েন্টটা যেটা আমি এখানে লিখে রেখেছি। তো এই যে আমি যে চিত্রটা আঁকলাম, এটা কিন্তু একটা নাম আছে, এই চিত্রটাকে বলা হয় আর্গন্ট চিত্র। সেই চিত্রটার নামই হচ্ছে আর্গন্ট চিত্র, যে চিত্রের মাধ্যমে আমরা কিন্তু আসলে খুঁজে পেতে পারি যে আমাদের নির্দিষ্ট জটিল সংখ্যাটা অবস্থানটা কোথায়। সংখ্যাটা হতে পারে কাল্পনিক, বাট তাই বলে এটা আমাদের কাছে ইনভিজিবল থাকবে না, আমরা ঠিকই বের করবো যেটার অবস্থান গ্রাফের মধ্যে কোথায়। এখন তাহলে চলো যে যেই টাইপের আমরা বেসিকটা দেখলাম, এই টাইপের যদি একটা ম্যাথ আসে বা প্রবলেম আসে, এই প্রবলেমগুলো আমরা কিভাবে সলভ করি। তো প্রথম কোশ্চেনটা দিছে যে আর্গন্ট চিত্রে দেখাও যে 5 এর অবস্থানটা কোথায়। তো নরমালি এখানে কিন্তু জাস্ট 5, সো এখানে কিন্তু কোনো আয়ের গ্যাঞ্জাম নাই। সো খালি যদি 5 এর অবস্থানটা আমি সংখ্যা রেখায় চিন্তা করতাম, সো আমি কি জানতাম এটা 0, আমি যদি এদিকে 5 ঘর যাই 1 2 3 4 5, তাহলে আমি 5টা পেয়ে যাচ্ছি। সো সেম একইভাবে যেহেতু এদিকে আমি রিয়েল নাম্বারটা পেয়ে যাচ্ছি, সো এদিকে 1 2 3 4 5, সো এটা হচ্ছে আর্গন্ট চিত্রে 5। ওকে, 2 নম্বর কোশ্চেন হচ্ছে আর্গন্ট চিত্রে দেখাও যে 3i টা কোথায়। এখানে দেখো 3i, কিন্তু এখানে কি কোনো সিঙ্গেল কি কোনো বাস্তব সংখ্যা আছে? সো তার মানে আমি ধরে নিলাম যে এটার সাথে প্লাস 0 আছে। সো প্লাস 0 মানে তো এটা মূল বিন্দুতেই থাকবে, আর যেহেতু এটা 3i, সো উপরের দিকে 3 ঘর উঠবে, 1 2 3। সো এই অবস্থানটা হচ্ছে 3i। 3 নাম্বারটা বলতেছে যে আর্গন্ট চিত্রে দেখাও যে 5 প্লাস 3i এইটা কোথায়। সো 5 প্লাস 3i, এটার মানে এখন আমি রিয়েল দিকেও যাব 5 ঘর, আবার ইমাজিনারি দিকেও যাব 3 ঘর। সো এই যে আমি যে অবস্থানটা পাচ্ছি, এইটাই হচ্ছে 5 প্লাস 3i। ওকে, 4 নম্বর আছে যে আর্গন্ট চিত্রে দেখাও -3 -2i। সো আমরা জানি কি -3টা কিন্তু x অক্ষে, আর -2i এটাও কিন্তু, এটাকে আমরা বলতে পারি না যে -2i 2 ইনটু -i। সো তার মানে কি আমরা এটা y অক্ষে আছে। সো -3 মানে 1 2 3 এবং -2i 1 2। সো আমরা যদি মূল বিন্দু থেকে এই অবস্থানে যাই, সো এখানেই আমরা পাবো -3 -2i। ওকে, তো আমরা চিনে ফেললাম জটিল সংখ্যা কি বা জটিল সংখ্যার অবস্থানটা সংখ্যা রেখায় কোথায়। তো এখন যদি আমরা একটা জটিল সংখ্যার সাথে আরেকটা জটিল সংখ্যা যোগ করতে চাই, অথবা একটা জটিল সংখ্যার সাথে যদি একটা রিয়েল নাম্বারের যোগ করতে চাই বা বিয়োগ করতে চাই, সো এটা আমরা কিভাবে করব। সো চলো এবার আমরা দেখে নিই একটা জটিল সংখ্যা কিভাবে আমরা যোগ বিয়োগ করি। তো তোমাকে যদি বলা হয় যে সাধারণ একটা বীজগাণিতিক যোগ করতে 2a প্লাস 3a, সো তুমি কি জানো যে তোমার এ আছে 2টা, এখানে আবার এ আছে 3টা, সো সর্বমোট এ আছে 5টা। সো তুমি এর জায়গায় জাস্ট i কল্পনা করো যে 2i যোগ 3i। সেম একইভাবে তুমি বলতে পারো না যে তোমার টোটাল 5টা i আছে। ওকে, অথবা তুমি আবার চিন্তা করতে পারো যে 2 প্লাস 3a আর 7 প্লাস 8a। তুমি এটার যোগটা কিভাবে করতা? এটার যোগটা তুমি তো, এটা কি কখনো তুমি লিখবা 3 এর সাথে 2 যোগ করবা? কখনোই না। তুমি a সংবলিত পদগুলো একটা যোগে করবা 11a, এবং এখানে কিন্তু তুমি 9 এবং 9 হচ্ছে 7 এবং 2 এর যোগফলটা। সেম একইভাবে আগের মতোই তুমি যদি এর জায়গায় i চিন্তা করো এবং যদি লেখো 2 প্লাস 3i এবং এখানে লেখো 7 প্লাস 8i, তাহলে তুমি যোগফলটা একইভাবে লিখতে পারো 9 প্লাস 11i। তো জটিল সংখ্যার যোগটা আমরা দেখে নিলাম। তো আশা করি বিয়োগটা নতুন করে কাউকে দেখানো লাগবে না, কারণ আমরা এই কনসেপ্ট থেকে বুঝতে পেরেছি যে জটিল সংখ্যাটা কিভাবে বিয়োগ হয়। তো সেম একইভাবে আমরা টোটালি এটাকে লিখতে পারি যে a1 প্লাস b1i, এবং এখানে যদি লিখি a2 প্লাস b2i, তো এটার যোগফল আমি লিখব a1 প্লাস a2 প্লাস b1 b2i। তো এখানে আমরা দেখলাম যে একটা জটিল সংখ্যার যোগ করার সাধারণ সিস্টেমটা কি, যে a1 এবং a2 হচ্ছে রিয়েল নাম্বার, সো আমি a1 প্লাস a2 যোগ করে একদিকে রেখেছি, এবং b1 b2 যেহেতু এটা একটা কমপ্লেক্স নাম্বারের মধ্যে পড়ে, তাই b1 প্লাস b2 এবং আইটা আমি কমন নিয়ে বাইরে রেখেছি।
সো এই যোগের কনসেপ্টটা থেকেই আশা করি বোঝা যাচ্ছে যে বিয়োগটা কেমন হবে। সো তারপর আমি দেখিয়ে দিচ্ছি যে জটিল সংখ্যার বিয়োগের সিস্টেমটা। যদি আমি সেম জিনিসটাকেই এবার আমি বিয়োগ করি, তাহলে যে জিনিসটা পাচ্ছি, আমি তো জানি যে a1 মাইনাস a2 হবে এবং b1i মাইনাস b2i হবে। তো আমি a1 মাইনাস a2 একটা ব্র্যাকেটে রেখে যদি i কমন নিয়ে b1 মাইনাস b2 রাখি, সেটাই হয়ে গেল একটা জটিল সংখ্যার বিয়োগ। তো আশা করি তোমরা সকলে খুব ভালোভাবে জিনিসটা ফিল করতে পেরেছো যে কিভাবে আমরা জটিল সংখ্যার যোগ এবং বিয়োগটা করে থাকি। তো এখন আমরা দেখবো যে জটিল সংখ্যার গুণ এবং ভাগটা কিভাবে করে। তো আমরা প্রথমে যদি চিন্তা করি 2 প্লাস 3a এবং 7 মাইনাস 4a, এটাকে কি লিখতে পারি? 14 মাইনাস 4 দুগুণি 8a প্লাস 21a মাইনাস 12a স্কোয়ার। এটাকে আমি পরের লাইনে লিখতে পারি 14 যোগ 13 মাইনাস 12a স্কোয়ার। তো আশা করি এই সাধারণ গুণটা তোমরা সকলেই জানো। এখন এই আয়ের জায়গায় আমি যদি এর জায়গায় আয় চিন্তা করতাম, তাহলে কিন্তু আমার এই গুণটা খুব সহজে আমি করে ফেলতে পারতাম। তো সেম একইভাবে আমি যদি এর জায়গায় আয় বসাই, যে 2 প্লাস 3i 7 মাইনাস 4i, তাহলে এটাকে আমি লিখতে পারি না যে 14 মাইনাস 8a প্লাস 21i মাইনাস 12i স্কোয়ার। সো এখন দেখো তাহলে কি হচ্ছে, 14 প্লাস 13i, এইটা কি আমরা i স্কোয়ার রাখবো? না, আমরা কি জানি, আমরা জানতাম না যে i সমান সমান রুট ওভার -1, তাহলে আমরা i স্কোয়ার সমান সমান কি লিখতে পারি? -1। সো তাহলে এটাকে আমরা -12 এবং -1 লিখতে পারি। তাহলে দেখো এখানে এক্সট্রা এটুকুই যে 13i মাইনাসে মাইনাসে প্লাস, কারণ এটা 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে, সো পজিটিভ 12। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি না যে 26 যোগ 13i। সো তাহলে এখানে দেখো আমরা জটিল সংখ্যার একটা পারফেক্ট ফর্ম পেয়ে গেছি। তো নর্মালি জটিল সংখ্যাকে যদি আমি এটাকে a বলি এবং এটাকে যদি b বলি, তাহলে দেখো যে a প্লাস bi, এটা হচ্ছে জটিল সংখ্যার একটা আদর্শ ফর্ম। এবং জটিল সংখ্যা যে রূপেই থাক না কেন, বা একটা জটিল সংখ্যার সমীকরণ যে রূপেই থাক না কেন, সেটাকে এই আদর্শ ফর্মে কনভার্ট করে কিন্তু আমাদের সকল ধরনের কাজ করা লাগে। ওকে, সো আমরা গুণটা শিখলাম, এবার শিখবো যে জটিল সংখ্যার ভাগটা কিভাবে করে। তো জটিল সংখ্যার ভাগটা করাও কিন্তু খুবই সহজ, তবে এখানে এক্সট্রা একটুখানি কিছু বিষয় আছে, সেই বিষয়টা আমরা এবার একটুখানি দেখবো। তো জটিল সংখ্যার ভাগের ক্ষেত্রে যদি এমন থাকে যে 2 প্লাস 3i ডিভাইডেড বাই 7, তো আমরা কি জানি যে জটিল সংখ্যার আদর্শ ফর্ম a প্লাস ib, তোমাকে এই ফর্মে যেভাবে হোক আনতেই হবে জটিল সংখ্যাটাকে। সো 2 প্লাস 3i ডিভাইডেড বাই 7, এই জিনিসটাকে আমি যদি ওই রূপটা দিতে চাই, তাহলে আমি লিখতে পারি না, দেখো 2/7 প্লাস 3/7i। সো এটাই তো আমরা পেয়ে গেলাম a প্লাস i b। ওকে, তো এত সহজ হলে তো কতই, কিন্তু যদি ভাগটা একটু বড় হয় বা যদি আর একটু কমপ্লিকেটেড ভাবে ভাগটা দেওয়া হয়, তাহলে আমরা কিভাবে a প্লাস ib রূপে দেব? তাহলে চলো এটা একটু আমরা দেখি। যদি এরকম থাকে যে 2 প্লাস 3i ডিভাইডেড বাই 7 মাইনাস 4i, তাহলে এটাকে আমরা কিভাবে দিব a প্লাস ib? এখন তাহলে এখানে একটা জিনিস দেখো, আমরা হরে কি পাচ্ছি? 7 মাইনাস 4i না? আমরা যদি দুই দিকেই হরের অনুবন্ধী দ্বারা গুণ করি, যে 7 প্লাস 4i, তাহলে কি আমার কোনো সমস্যা হচ্ছে? নিশ্চয় সমস্যা হচ্ছে না, কারণ আলটিমেটলি এই জিনিসটা তো কাটাকাটি করলে 1 হয়ে যায়। আমি এক্সট্রা ভাবে হরের অনুবন্ধী দিয়ে গুণ করলাম। এতে আমার সুবিধাটা কি হলো, নিচে আমি এটা দেখো a প্লাস b, a মাইনাস b, তাহলে এটা একটা সূত্র পড়ে যায় না যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো আমি লিখতে পারি না 7 স্কয়ার মাইনাস 4i হোল স্কয়ার। আর উপরেরটা তো আমরা সাধারণ গুণের মতোই করতে পারবো, যে 2 প্লাস 3i এবং 7 প্লাস 4i।
তাহলে আমরা যদি এখন উপরেরটা গুণ করি, 7 গুণি 14 প্লাস 29 আই, আচ্ছা আমি একটু ভেঙে দেখাই, 7 গুণি 14 প্লাস 8 আই প্লাস 3 সাথে 21 আই এবং 3 4 12 আই স্কয়ার। তো এটাকে আমরা এবার কি লিখতে পারি, 7 স্কয়ার মাইনাস 4 আই স্কয়ার, এটাকে আমরা লিখতে পারি না যে 49 মাইনাস 16 আই স্কয়ার। ওকে, আমি বাকিটুকু একটু সাইডে করছি, জানি না ধরাতে পারবো কিনা। ওকে, সো আমি যদি এখন এই জিনিসটাকে হিসাব করি তাহলে দেখো লিখতে পারি না যে 14 প্লাস 29 আই প্লাস 12 আই স্কয়ার, সো এটাকে আমি একবারে মাইনাস 12 লিখতে পারি। আর নিচে দেখো 49 প্লাস 16 লিখতে পারি। সো এর পরবর্তী ধাপে আমরা কি করব, 2 প্লাস 29 আই এবং 49 এবং 16 যোগ করলে আমরা পাচ্ছি 65। সো এখন তাহলে দেখো আমি নিচে কিন্তু যে সংখ্যাটা পাইলাম এটা কিন্তু একটা 100% রিয়েল নাম্বার। সো এইবার কিন্তু আমি পরবর্তী স্টেপে খুব ইজিলি লিখতে পারি 2/65 প্লাস 29 আই বাই 65। সো তাহলে এখন দেখো এই জিনিসটা কি সেই এ প্লাস আইবি এই রূপে আসে নাই? সেভাবে যত কমপ্লিকেটেড যাই থাকুক না কেন, ভাগের ক্ষেত্রে আমরা কি করব, হরের অনুবন্ধী দিয়ে উপরে এবং নিচে গুণ করে দেব। উপরে স্বাভাবিকভাবে গুণ করব এবং নিচে আমরা পেয়ে যাব এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র। তাহলে এটা ডিরেক্টলি আমরা খুবই সুন্দরভাবে এ প্লাস আইবি ফর্মে রূপ দিতে পারবো। সো এটা ছিল জটিল সংখ্যার গুণ এবং ভাগ করার সিস্টেমটা। তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে জটিল সংখ্যার একদমই সাধারণ এই বেসিকগুলো সম্পর্কে তোমরা জানতে পেরেছো। তো ক্লাসটা কেমন হলো অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, এবং যদি ভালো লাগে সো অবশ্যই একটা রিঅ্যাক্ট দিবা। থ্যাংক ইউ সো মাচ।